আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। তারেক রহমান, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একটু প্রথমেই জানতে চাই আপনার কাছ থেকে, যারা আপনার আদর্শ ছিলেন এক সময়, এখন তারা আপনার কাছে বেশ বিতর্কিত হয়ে পড়েছে বা আপনি বেশ সাহসিকতার সঙ্গে তাদের সমালোচনা করে যাচ্ছেন, এর কারণটি আসলে কি? আমরা গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে একসঙ্গে পারফর্ম করেছি, সে কারণে পরস্পরের সাথে বন্ধুত্ব তৈরি হয়েছিল। কিন্তু যখন আমরাই বিভিন্ন বা এই গণ অভ্যুত্থানের ভিতরের লোকেরাই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে, তো আমরা তো টিপিক্যালি রাজনীতিবিদ না, যদি বলেন ওইভাবে। আমরা অ্যাক্টিভিস্ট, বিদ্রোহী, বিদ্রোহকারী। তো আমরা আমাদের জায়গা থেকে ওই বিদ্রোহগুলো জারি রাখছি আর কি, যে কোনো অন্যায় দেখলে। তো এইটা তারা হজম করতে পারছে না, যারা আমাদেরকে আদর্শ মনে করতো। যখন তাদের পছন্দের কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলি, তখন তারা এটা হজম করতে পারে না, এই জন্য একটু গালিগালাজ করে আর কি। আপনি যেমন একটু এক্সাম্পল দিবেন, যেমন আপনার এই দলের নামও তো দেওয়া ছিল প্রবাসী একজন অ্যাক্টিভিস্টে, নাকি? এটা আসলে শাপলু ভাইয়ের নাম দেওয়া। তো এটা শাপলু ভাই নামটা দিয়েছিলেন, শাপলু ভাই নিজে আমাকে বলেছেন। কিন্তু ওটা পিনাকি দাদা বলেছিলেন যে এটা উনি দিয়েছেন, কিন্তু আমরা পরে জানতে পারি ক্রস চেক করে এটা শাপলু ভাইয়ের দেওয়া নাম। এখানেও তার এই ধরনের দাবি কেন যে তিনি দিয়েছেন? এটি মানে উনি দাবি করেন বা এরকম না, তো মানে আমি বলেছিলাম, উনি আমাকে বলেছিল নাম দাও আম জনতার দল। এটা আসলে উনি শাপলু ভাইয়ের কাছ থেকে শুনে বলেছিলেন, এটা আর কি। আচ্ছা, এখন সেই পিনাকি ভট্টাচার্যের বিরোধিতা আপনি বেশ করছেন, বেশ সমালোচনা মুখর, এবং আপনি বললেন যে তাদের গ্রুপের কারোর সমালোচনা করলে সেই তারাই আবার আপনাদেরকে বা তাদেরকে সহ্য করতে পারে না। কি কারণে সহ্য করতে পারছে না আপনাদেরকে? এখন এত যখন হৃদ্যতা ছিল, ভালো সম্পর্ক ছিল, ঘরের লোক হিসেবে এক অর্থে বলা যায় ঘরের মানুষ ছিলেন, নানান ধরনের পরামর্শ নিয়েছেন, এখন কি এমন ঘটলো যে আপনারা তার বিরোধিতা করছেন বা সমালোচনা করছেন? আমরা তো একসাথে গণ অভ্যুত্থানে আলোচনা পরামর্শ করে কাজ করেছি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা স্থিতিশীল, ধীর স্থির রাষ্ট্র চেয়েছি। পিনাকি ভট্টাচার্যরা সেই স্থিতিশীল রাষ্ট্রটা চায় না। স্থিতিশীল রাষ্ট্র মানেই ধীরে ধীরে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা হাঁটবো। তো অস্থিতিশীল থাকলে তারা কিছুটা লাভবান হয়, বিভিন্ন মব সৃষ্টি করলে মাতব্বরি করতে পারে, এটা হলো বিষয়। সেটা সেনাবাহিনীর বিষয়ে আপনারা দেখেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার বারবার চেষ্টা করেছে তাদের গ্রুপটা। তো আমরা ওই জায়গা থেকে তাদের পথে চলতে আর পারি নাই, কারণ আমরা তো সেনাবাহিনীকে ভালোবাসি, তাই না? তাদের এক্স্যাক্টলি তারা ওয়াকার ওয়াকার বলে, কিন্তু তাদের শত্রুতাটা সেনাবাহিনীর বিরুদ্ধে। মানে আমি একটু যদি খোলাসা করি সংক্ষেপে, যে সেনাবাহিনীর বিরুদ্ধে আপনাদের অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিল বা নির্দেশনা, অনুরোধ যাই বলে না কেন, সে কয়েকটি নির্দেশ ছিল, এটা অস্বীকার করতে পারবে না। জি, সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার ধরনটা কি? মানে তার প্রতিবাদ করতে হবে, তার সমালোচনা করতে হবে জেনারেল ওয়াকার সাহেবের, এরকম কিছু, নাকি এর চেয়ে ভয়ঙ্কর কিছু? না, দেখেন, ওয়াকার সাহেব তো একজন ব্যক্তি, তাই না? আর সেনাবাহিনীর এইরকম একটা তাদের বা সেনাবাহিনীকে এবং সরকারকে মুখোমুখি দাঁড় করায় একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করা। তাদের ভিডিওর কাটতি প্রয়োজন, ভিডিও বানায় প্রতিদিন, নতুন নতুন থাম্বনেল প্রয়োজন, নতুন নতুন ইস্যু প্রয়োজন। আর সেনাবাহিনীর বিরুদ্ধে বললে মানুষ একটু বেশি বাপরে বাপ, সেনাবাহিনীর বিরুদ্ধে বলছে, এই ধরনের একটা, হ্যাঁ, কতজন বলে। এইটাকে সুযোগ লাগায় এই বেশ কিছু ইউটিউবার আছে, তারা সেনাবাহিনীর মুখটা বারবার উচ্চারণ করে শুধুমাত্র ভিউ এর জন্য। হ্যাঁ, এটা তো মানে শুধু ভিউ, একটা 1 লাখ লাখ ভিউ আর ক টাকা আসে, নাকি বিহাইন্ড দ্য স্ক্রিন আরো কোনো ধরনের আর্নিং সোর্স? এমনিতে বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু থাকতে পারে। গণ অভ্যুত্থানের সময় প্রাথমিক লেভেলে এই আন্দোলন, ভারতের সাজায় দেওয়া আন্দোলন, এই আন্দোলন শেখ হাসিনা সাজায় দেওয়া আন্দোলন, এই ন্যারেটিভ গুলো পিনাকি ভট্টাচার্যের দেওয়া, ঠিক আছে, এবং সে আপ্রাণ চেষ্টা করছে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার। আমার প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র ভিউ এর কারণে কি এরকম চটকদার কথাবার্তা কিংবা আক্রমণাত্মক কথাবার্তা বলা হয়, নাকি বিহাইন্ড দ্য স্ক্রিন আরো অনেক কিছু আছে?
অন্য একটা কোনো জিনিস, আবেগ? জি একটা বিষয় থাকার সম্ভাবনা আছে। পিনাকি ভট্টাচার্য তো প্রো আমেরিকান পলিটিক্সটা মনে হয় করে, বা আমেরিকার প্রতি অনুগত তার একটা ইয়ে আছে, বা ওই লবিতে সে কাজ করে। অনেকে তো বলেন তিনি রয়ের এজেন্ট। তো আমেরিকা এগুলো তো কাছাকাছি বিষয়, তাই না? হুম। কাছাকাছি বিষয়। তো সে জায়গা থেকে আমাদের বন্দর করিডোর এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনী যে বিরোধিতা করবে, এটা আমরা যদি এখন জানি তাহলে এই ঘটনাটা আরো 3 মাস আগের ধরেন, তাই না? তো সেই জায়গা থেকে যে ওনাদের বিরোধিতা আগে থেকে হয়তো বা ছিল, যে কারণে ওনাকে সরানো বা সেনাবাহিনী রিসেবল করা। রিসেবলটা করলে তারা এই কাজটা সহজে বের করতে পারবে, করিডোরের বিষয়টা আমেরিকার স্বার্থ হাসিল করার জন্য বা ইন্ডিয়ান স্বার্থ হাসিল করার জন্য, এইরকম একটা বিষয় রয়েছে। আপনি বলছেন যে মব হলে তাদের লাভ, বাংলাদেশ অস্থিতিশীল হলে তাদের লাভ। এই লাভের ধরনটা কেমন? মানে বিশাল কোনো গেম চলছে আপনার কাছে মনে হয়? না, এটা দেখেন, প্রত্যেকটা মবের পেছনে অর্থনৈতিক কারণ আছে। একটা স্কুলের প্রধান শিক্ষককে মব সৃষ্টি করে সরাবে, ওই স্কুলের আরেকজন শিক্ষক প্রধান শিক্ষক হতে চায়, যে কারণে সে এই ফিনান্সটা করে এই মবের পিছনে। আমরা এটা খুব স্ট্রংলি ফাইন্ড আউট করেছি। অনেকগুলো কলেজে সরাসরি শিক্ষকরা জড়িত, প্রধান শিক্ষককে সরানোর জন্য মব সৃষ্টি করার তারা এটা ফিনান্স করে। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে আরেকজন গুরুত্বপূর্ণ হওয়ার জন্য তারা এই মবে ফিনান্স করে। এটা হলো একটা বিষয়। হ্যাঁ, এমনি এমনি কেউ ধরেন দেশপ্রেম থেকে আবেগ থেকে বিয়ে বাড়িতে গিয়ে চট্টগ্রামে মব সৃষ্টি করবে, হ্যাঁ এইরকম না। এটা তো বের হয়েছে, তারা ফিনান্সিয়ালি ডিমান্ড করেছে এই মব সৃষ্টির সঙ্গে সঙ্গে। তারা দাবি করেছিল। হ্যাঁ, হ্যাঁ, এটা তো এইগুলোই করছে আর কি। এই আপনার রাজনীতিতে যারা বছরের পরে বছর সময় দিচ্ছে, ধীরে ধীরে বিভিন্ন কষ্ট আঘাত সহ্য করে তারা হলো একটা স্টেবল জায়গায় রাজনীতিটা করে। তারা আতঙ্কিত হয় না, তারা হলো ভয়ও কম পায়, আবার তারা অতিরিক্ত লোভও কম করে। কিন্তু যারা নতুন করে রাজনীতিতে আসছে, তারা এই রাজনীতিটাকে মনে করে ব্যাপকভাবে আয়ের উৎস, এবং যা পায় জড়াই নিতে হবে, যেদিকে পায় খাইতে হবে। এটা তারা মনে করছে যে রাজনীতি এরকমই মনে হয় নোংরা। কিন্তু বাংলাদেশে প্রচলিত 40-45টা মানে দল আছে যারা ফাংশন করছে, তাদের কোন দলটা কতটুকু অর্থনৈতিক ভাবে ফিল্ড থেকে অর্থ নেয়, তাই না? ফিল্ড লেভেলে কতটুকু অর্থ নেয়। বড় কয়েকটা দল ছাড়া কাউকে মানুষ দান করে না। বিএনপি, ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম, আওয়ামী লীগ, আর এখন এনসিপি, এছাড়া অন্যান্য অপরাপর ছোট ছোট দলে কেউ অর্থায়ন করে না। এরা নতুন করে রাজনীতিতে এসে ভাবছে যে এখানে এরকম চিপ দিলেই মনে হয় টাকা বের হয়। ওই চিন্তা থেকে ওই মানুষকে চিপ দিয়ে কষ্ট দিচ্ছে আর কি। আচ্ছা, আমি যদি একটু পাল্টা প্রশ্ন করি, যে আপনি যখন ভারত বিরোধী ভারতের পণ্য বিরোধী একটা আন্দোলন শুরু করেছিলেন, ব্যাপক সাড়া ফেলেছিল, অনেকে তো বলতো যে আপনি বোধহয় আইএসআই এর এজেন্ট। আবার এখন আপনি বলছেন যে তারা র এবং যুক্তরাষ্ট্র বা সিআইএ এর এজেন্ট। সাধারণ মানুষ আসলে কোনটাকে বেছে নেবে? অনেক ধন্যবাদ, ভালো কথা বলেছেন। আমি আসলে আমার জায়গা থেকে যখনই সীমান্তে নাগরিক হত্যা হতো, আমি হ্যান্ড মাইক নিয়ে বের হয়ে পড়তাম। আমার কাজের পরিধি ছিল অত্যন্ত ছোট। আমি আমার জায়গা থেকে আমার রাগ হতো, ক্ষোভ হতো, আমি সেই রাগ এবং ক্ষোভ থেকে দেশের মানুষকে জানাইতাম যে আপনারা কি জানেন এরকম বাংলাদেশে এই পঞ্চগড় সীমান্তে নাগরিক হত্যা করা হয়েছে, ঝিনাইদহ সীমান্তে, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, এগুলো এটা আমার অনেক আগে থেকে আমি এটা করতাম। এটাকেই আপনার হলো পুঁজি করে পিনাকি ভট্টাচার্য। হ্যাঁ, সে বারবার এই ভিডিও গুলো দেখাইতো, তার ভিডিওর মধ্যে এতে তার ভিডিও চমকপ্রদ প্রদর্শনযোগ্য হতো। তো এটা হলো একটা বিষয়। আমরা আমাদের জায়গা থেকে ছোট ছোট, এগুলো অনেক বড় কোনো মানে অ্যাচিভমেন্টের উদ্দেশ্যে নেমে পড়ছি, এদের দ্বারা অনেক মানুষ প্রভাবিত হবে, বিষয়টা এরকম না। মাত্র 4-5 জন মানুষ আমরা মানুষকে সচেতন করার এই কাজটা করতাম। এটা এখনো করি। সীমান্তে যখনই নাগরিক হয়, গত কয়েকদিন আগে ঝিনাইদহ সীমান্তে নাগরিক হত্যা হলো, আমরা পররাষ্ট্র দপ্তরের সামনে গিয়ে দরজা বন্ধ করে রাখছিলাম 1 ঘন্টার মতো, যে আপনারা কেন প্রতিবাদ করলেন না রাষ্ট্রের পক্ষ থেকে। তো এটা আমাদের
মানে লড়াইয়ের একটা ভাষা, হ্যাঁ, লড়াইয়ের উপজীব্য। আমাদের লড়াইয়ের উপজীব্য, আমরা এটা এই ন্যারেটিভ নিয়ে কাজ করি, ওইটাকে পিনাকি ভট্টাচার্য তার মতো করে সে সাজিয়ে নিয়েছে, বা এটাকে সে এটাকে ক্যাপিটালাইজ করেছে তার, মানে এটা শুধু সে এটা না, যখনই যেই আন্দোলন হবে সেটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করে, ওটাকে ওদের স্রোতে গা ভাসিয়ে নিজেকে ওটা নায়ক বানানোর চেষ্টা করে। এরকম একটা আছে, দুই তিনটা ফেসবুকে পোস্ট করে এরকম একটা ভাব আসে যে হ্যাঁ সে এটা করেছে। তারেক রহমান, আপনি তো নিশ্চয়ই ঘরের কথা অনেক কিছু জানেন, ভিতরের কথা, ঘরের কথা বলতে যেটি বোঝাচ্ছি, যেহেতু তার সাথে একটা সরাসরি কানেকশন ছিল, তার নির্দেশ মোতাবেক বা তার পরামর্শক্রমে আপনারা অনেক কাজ করেছেন। বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দেওয়া হলো, আপনি নিজেই বলেছেন এই সম্পর্কে এর আগেই, সেই প্ল্যানিংটা আসলে কিভাবে ছিল, কি কারণে? শুধুমাত্র প্রতিহিংসার জায়গা থেকে, নাকি আপনি যে জায়গাটির কথা বলছেন যে প্রচন্ড একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করার জন্য তারা সবসময় এরকম মব ক্রিয়েট করে থাকে, কোন জায়গা থেকে এই বঙ্গবন্ধুর বাড়িটি এভাবে গুড়িয়ে দেওয়া হলো, মানে পরামর্শটা কি ছিল? জি, প্রথমত ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাসভবন, শেখ মুজিবের বাসভবন, এটা নিয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে আলাদা একটা বার্তা বিবৃতি আমরা মানে বিয়ার করব। এটা হলো আমাদের একটা আমরা ভাবছি কি ভাবে এটা বলা যায়, এবং এইটাতে ওই সময় এমন একটা হাইপ উঠেছিল যে সবার এখানে যাওয়াটা ইমানি দায়িত্ব, এরকম একটা বিষয় হয়ে গেছিল, বুঝছেন? যেরকম ভাবে শাহবাগে 2013 সালে যাওয়াটা ইমানি দায়িত্ব ছিল, যে আপনার যে স্রোত চলতেছে সেই স্রোতে সবাইকে চলতে হবে, এরকম একটা বিষয়। এবং দেখেন তখন কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলা হচ্ছে, অনুধাবন হচ্ছে, সেটা এই অনুধাবনটা কিন্তু তখন কিন্তু বলার জন্য আপনি উদ্যোগ নেননি, তাই না? এত সহজ ছিল না তখনের পরিবেশটা এরকমই কঠিন ছিল। বঙ্গবন্ধু বাড়ি ভাঙার বিরুদ্ধে আমি প্রথমে একটা কন্টেন্ট করেছিলাম, যে কি লাভ করে। আমি সিম্পলি বলি, দেখেন আমাদের বাংলাদেশের এই জন্ম, যদি এইভাবে বলা হয়, বাংলাদেশের জন্ম দিয়েছে ধানমন্ডি 32, ঠিক আছে? মানে সিম্পলি এই শব্দ, ইয়েস অর নো, অবভিয়াসলি 32। মানে আমরা দেখি যেটা একটা যুদ্ধ হয়েছে, কিন্তু এই যুদ্ধের পট পরিবর্তনের জন্য ধানমন্ডি 32-এর অনেক বড় একটা অবদান ছিল, তাই না? এটাই তো একটা বিষয়। হ্যাঁ, যেমন 7 মার্চের ভাষণের পরে 7 মার্চের প্রোগ্রাম রিভিউ করার জন্য নেতৃবৃন্দ ধানমন্ডি 32-এ তো বসলো, আবার সিরাজুল ইসলাম দাদু ভাই, তারপরে হলো আরো যারা ছিল সবাই মিলে দৌড়ে আসলো এখানে। বলেন যে আপনারা যে উদ্যোগী হলেন, ইমানি দায়িত্ব মনে হলো আপনাদের, কেন মনে হলো? আমাদের ইমানি দায়িত্ব না, মানে মানে নাগরিকদের ইমানি দায়িত্ব মনে হলো। আমি আবারও বলতেছি যে এটা শাহবাগে ঘটনা, শাহবাগে যেরকম ইন্সপিরেশন নিয়ে সবাই গিয়েছিল, ধানমন্ডি 32 ভাঙতে ওইভাবে ওই ইন্সপিরেশন নিয়েই গিয়েছিল। আমার মত পার্থক্যটা কোথায় বর্তমান মানে শক্তির সাথে? আমার মত